অচেতন অবস্থায় নিজের রুমের ফ্লোরে পড়ে আছে অনু। সাদা টাইলসের ফ্লোরে রক্তের ছিটে ছিটে দাগ স্পষ্ট। এই রক্ত অনুর শরীর থেকে ঝরেনি, ঝরেছে শ্রেয়ানের শরীর থেকে। অতিরিক্ত রাগে হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই আঘাত করেছে নিজেকে। ফলস্বরূপ হাত কেটে রক্ত ঝরেছে তার। ঘরের জিনিসপত্র সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড় বয়ে গেছে ঘরটির উপর দিয়ে। শ্রেয়ান অনুর ঠিক পাশে হাঁটু গেড়ে বসে আছে। অনুর ঠোঁটের কেটে যাওয়া অংশে নিজের হাত স্পর্শ করছে। অনু পিট নয়নজোড়া মেলে তাকিয়েছিল মাত্র। কেটে যাওয়া ঠোঁটের কারোর হাতের স্পর্শ পেতেই তীব্র জ্বলুনি অনুভব করে। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে অনু। শ্রেয়ান হাত সরিয়ে নেয় সাথে সাথে। অনু কোনো রকমে উঠে বসে। পাশ ফিরে তাকাতেই ফ্লোরে পড়ে থাকা রক্তের ছিটে ফোটা দাগ দেখতে পায়। নিজের শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে তার কিছুই হয়নি। তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? অনুর চোখ যায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের মুখে কিছুক্ষণ আগের সেই রাগী ভাবটা এখন আর নেই। তবুও ভয়ে কাঁপছে অনু। এই মানুষটি যে কতটা পাষাণ বুঝতে বাকি নেই তার। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলা করছে শ্রেয়ানের। অনু বুঝল না এই হাসির মানে, কিন্তু এই মুহূর্তে শ্রেয়ানকে দেখে খুব ভয় পাচ্ছে অনু। মাথাটা নুইয়ে জড়সড় হয়ে বসে আছে সেখানেই। শ্রেয়ান অনুর কাছে আসে, হাত ধরে দাঁড় করায় অনুকে। অনুও যেন বাধ্য মেয়ের মতো শ্রেয়ানের আদেশ পালন করছে। কিছু বুঝে ওঠার আগেই অনুকে নিজের কোলে তুলে নেয় শ্রেয়ান। গট গট করে হেঁটে চলে যায় নিজের বেডরুমের দিকে। অনুকে বিছানায় রেখে তার ছোট্ট বুকে নিজের মাথাটা রেখে ঘুমিয়ে পড়ে শ্রেয়ান। নিজের দুহাতের সাহায্যে শক্ত করে জড়িয়ে রেখেছে অনুকে। মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। অনু নিজেকে শ্রেয়ানের থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে দেখে শ্রেয়ানের রাগ হচ্ছে খুব। ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে অনুকে। অনু আর কথা বলেনি। এটা সেটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেছে অনুর। এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়। চোখ খুলে তাকাতেই শ্রেয়ানের গম্ভীর রাগে মুখশ্রী নজরে আসে অনুর। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনু আঁতকে উঠেছে শ্রেয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। অনু ভয় পেয়ে গেছে দেখে শ্রেয়ান হাসতেছে মনে মনে। অনুর কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে, তার পিঠের চুলগুলো একপাশে সরিয়ে দেয়। চুমু খায় অনুর ঘাড়ে। হঠাৎ এমন উষ্ণ স্পর্শে কেঁপে উঠেছে অনু। কিন্তু এই মুহূর্তে শ্রেয়ানের স্পর্শ ভালো লাগছে না তার। নিজের সবটুকু শক্তি দিয়ে শ্রেয়ানকে নিজে থেকে দূরে সরিয়ে দেয় অনু। বিছানা থেকে উঠে পা বাড়ায় চলে যাওয়ার জন্য। শ্রেয়ান রাগে চোখ গরম করে তাকায় অনুর দিকে। শক্ত করে অনুর হাতের কবজি চেপে ধরে। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয় অনুর। শ্রেয়ান সেদিকে খেয়াল করলো না। অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে আবারও। অনুর কান্নায় বিরক্ত হচ্ছে শ্রেয়ান। রেগে মেগে অনুকে বলে, আরেকবার টু শব্দটি করলে কালকের ঘটনাটা আবার রিপিট হবে। অনু চুপ করে যায়, চোখ বন্ধ করে নেয়। তখনই শ্রেয়ানের প্রতিটি স্পর্শ অসহ্যকর লাগছে অনুর কাছে। সামান্য একটা ভুলের জন্য শ্রেয়ান এমন ব্যবহার করলো তার সাথে। মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছে। কাছের মানুষেরা কষ্ট দিলে বোধ হয় এমনই লাগে সবার। অনুর এখন মনে হচ্ছে শ্রেয়ানের সাথে পরিচয় হওয়া তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। ফ্ল্যাশব্যাক। একটি শীতল সকালে কানাডার একটি শান্ত ও মনোরম শহরের ক্যাফের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক অষ্টাদশী কন্যা। তার পা দুটি মৃদু পদক্ষেপে মাটিতে স্পর্শ করছে। রাস্তার পাশের গাছগুলো হালকা হাওয়ায় দুলছে। গাছের পাতাগুলোর মধ্যে সূর্যের কিরণ খেলে যাচ্ছিল। একে একে সোনালি রঙে সজ্জিত হচ্ছিল। মেয়েটির পরনে একটি সাদা লং কুর্তি, তার উপরে ডেমিন জ্যাকেট, গলায় ঝোলানো একটি কালো রঙের স্কার্ফ। ঝরঝরে কালো লম্বা চুলগুলো কোমর পেরিয়ে গেছে। সোনালি রোদে মাথার চুলগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। ফুরফুরে মেজাজে মুখে হাসি নিয়ে হেঁটে যাচ্ছে অনু। তার পুরো নাম অনন্যা শিকদার। সবাই অনু বলেই ডাকে। অনুরও এই নামটি শুনতে ভালোই লাগে। কানাডায় তার একমাত্র বান্ধবী হলো রিন্তা। রিন্তিহার বলা ঠিকানায় তার সাথে দেখা করতেই যাচ্ছে অনু। হঠাৎই মনে হলো কেউ তাকে ডাকছে। মাথা ঘুরিয়ে পিছনের দিকে তাকায়। হ্যাঁ, ঠিকই বুঝেছিল। রিন্তিহার ভাই রোহান বারবার ডেকে যাচ্ছে অনন্যাকে। এই রোহানের সাথে কথা বলতেও ভয় করে অনুর। অনু ভালো করেই জানে রোহান তাকে পছন্দ করে। বাংলাদেশ থেকে যখন কানাডায় এসেছিল, কোনো পথ না পেয়ে রিন্তাহাদের বাসাতেই উঠেছিল অনন্যা। সে রোহানকে বড় ভাইয়ের নজরে দেখলেও রোহান বারবার তার কথা দিয়ে বুঝিয়েছে সে অনন্যাকে পছন্দ করে।
রেহানের এমন আচরণের জন্যই অসুবিধে হওয়া সত্ত্বেও হোস্টেলে চলে এসেছিল অনন্যা। রেহান দৌড়াতে দৌড়াতে অনন্যার কাছে আসে। হাঁপাচ্ছে রেহান, হাঁটুতে হাত দিয়ে অনন্যার দিকে তাকায়। তখন থেকে ডেকেই যাচ্ছি, শুনছো না কেন? আমি খেয়াল করিনি ভাইয়া। অনুর মুখে ভাইয়া ডাকটা কেন যেন পছন্দ হলো না রেহানের। ইস, কতবার বলেছি আমাকে ভাইয়া ডাকবে না। তুমি আমাকে যেভাবে ভাইয়া ডাকো বলে ডাকো, ইন্তিহাও ওইভাবে ডাকে না। মাঝে মধ্যে হয় তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া নিজের বোন। আসলে ভাইয়া, হয়েছে কি, দেশে আপনার বয়সী আমার ভাই আছে তো, আপনাকে দেখলে আগে তার কথাই মনে পড়ে, তাই ভাইয়া ডেকে ফেলি। ঠিক আছে, চলো। কোথায় যাব? ওই যে ক্যাফে দেখছো, ওখানে যাব। তুমি না ওই দিন আমাকে ট্রিট দিলে, আজকে আমি ট্রিট দেব। আমার একটা কাজ আছে ভাইয়া, এখন যেতে পারছি না, অন্যদিন ট্রিট দিন। ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে তোমার ফেভারিট চকলেট আইসক্রিম নিয়ে আসছি। অনুর চোখে কিছু একটা পড়েছে, চোখ লাল হয়ে গেছে, তাকাতেও পারছে না ভালো করে। অনুকে এমন করতে দেখে রেহান চিন্তিত হয়ে পড়েছে, বারবার বলছে তাকে দেখাতে কি হয়েছে। অনু কথা শুনছে না দেখে রেহান নিজেই অনুর কাছে গিয়ে অনুর চোখে কি পড়েছে দেখার চেষ্টা করে। তাদের পাশ দিয়ে এক বিদেশি কাপল যাচ্ছিল। অনু আর রেহানকে এভাবে দেখে যে কারোর মনে হবে তাদের মধ্যে অন্য কিছু চলছে, তারাও হয়তো এটাই বুঝেছে। অনু রেহানকে নিজের থেকে সরিয়ে দেয়, ওই কাপলকে বোঝাতে চায় তাদের মধ্যে কিছুই নেই, কিন্তু কে শোনে কার কথা। তারা হাসে। অনুকে এমন করতে দেখে বাচ্চা ছেলে মেয়ে লজ্জা পাচ্ছে হয়তো, এটাই ভাবে। অনুর তাদের কথা ভালো না লাগলেও রেহানের খুব ভালো লেগেছে। অনু রেহানকে বলতে যাচ্ছিল সে আইসক্রিম খাবে না, এখনই চলে যাবে এখান থেকে, কিন্তু অনু কিছু বলার আগেই রেহান আইসক্রিম আনতে চলে যায়। রেহানের এমন আচরণে বরাবরই বিরক্ত হয় অনু। এখন না বলে যাবেই বা কি করে। বিরক্তিতে অন্যদিকে তাকায় অনু, চোখ যায় গাড়িতে বসে থাকা শ্রেয়ানের দিকে। অনু বিড়বিড় করে বলে, শ্রেয়ান মাহতাব চৌধুরী এখানে কি করছেন? শ্রেয়ানের চেহারায় রাগ স্পষ্ট, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে অনন্যার দিকে। শ্রেয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনু ভয়ে কাঁপছে, ঠিক এইটারই ভয় পাচ্ছিল অনু। শ্রেয়ানকে গাড়ি থেকে নামতে দেখে অনু বিপরীত দিকে হাঁটতে শুরু করে। শ্রেয়ান লম্বা লম্বা পা ফেলে অনুর সামনে গিয়ে দাঁড়ায়। অনু কিছু বলবে তার আগেই শ্রেয়ান তার শক্তপোক্ত হাত দিয়ে অনুর নরম তুলতুলে গালটিতে চর বসিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় ছিটকে কয়েক হাত দূরে সরে যায় অনু। মাথাটা ঝিমঝিম করছে, কিছুই যেন শুনতে পারছে না। গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে অনুর, মাথা তুলে তাকানোর শক্তিটুকুও পাচ্ছে না। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়ান এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে তোলে। অনুর কেমন টলছে, চর খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। কিছু বলবে দূরের কথা, চোখ মেলে তাকাতেও পারছে না। বারবার চোখের সামনে শ্রেয়ানের রাগী চেহারাটা ভেসে উঠছে। রেহান এদিকে আইসক্রিম নিয়ে এসেছিল, এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে অনু কোথাও নেই। রেহান বুঝতে পারছে না এইটুকু সময়ের মধ্যে অনু গেল কোথায়। টরন্টোর এক শান্ত এবং নির্জন এলাকায় অবস্থিত একটি আধুনিক ফ্ল্যাটটির সামনে দাঁড়িয়ে আছে একটি কালো রঙের মার্সিডিজ কার। ড্রাইভিং সিটে বসে আছে শ্রেয়ান, তার পাশেই সিটেই বসে আছে অনু। এত জোরে থাপ্পড় খেয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। অনুর মাথা ঘুরছে, মনে হচ্ছে গাড়িটা উল্টে যাচ্ছে, সাথে সে নিজেও। ভয়ে শ্রেয়ানের হাত চেপে ধরে শক্ত করে। শ্রেয়ান রক্ত লাল চোখে অনুর দিকে তাকায়। অনু পিটপিট করে তাকানোর চেষ্টা করছে শ্রেয়ানের দিকে। বাতাসে অনুর সিল্কি চুলগুলো উড়ে এসে বারবার চোখে মুখে পড়ছে। অনুর মায়াবী মুখশ্রী দেখে শ্রেয়ানের রাগ কিছুটা কমেছে। অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ান। হাতের সাহায্যে অনুর চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দেয়। অনুর গোলাপ রাঙ্গা ঠোঁটগুলো খুব করে টানছে শ্রেয়ানকে। কিছু না ভেবেই অনুর অধরে অধর ছেয়ে দেয় শ্রেয়ান। মনে পড়তে থাকে একটু আগের ঘটনা। রেহান অনুকে শুয়েছে, অনুর ঠোঁটে চুমু খেয়েছে। রেহান কেন অনুর কাছে আসবে? অনুর পা থেকে মাথা পর্যন্ত সবকিছুতেই শ্রেয়ানের অধিকার, অন্য কেউ কেন ছুবে? প্রচণ্ড রাগ হচ্ছে শ্রেয়ানের। অনুর ঠোঁটে কামড় বসিয়ে দেয়, সাথে সাথেই মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে অনু। ধাক্কা দিয়ে শ্রেয়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করে। সুঠাম দেহি শ্রেয়ানের শক্তির কাছে অনু কিছুই না। নিজের ঠোঁটের উপরে এমন অত্যাচার সহ্য করতে পারছে না অনু। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। টানা 5 মিনিট পরে শ্রেয়ান অনুকে ছাড়ে। অনু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অনুর মনে হচ্ছিল আর একটু সময় এভাবে থাকলে মরেই যেত।
অনু বারবার শ্রেয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চাইছে। শ্রেয়ান চোয়াল দয় শক্ত করে অনুর দিকে এমনভাবে তাকিয়েছে, ভয়ে অনু জড়সড় হয়ে বসেছে, একটুও নড়াচড়া করছে না। এখন আর শ্রেয়ান অনুর গাল চেপে ধরে অনুর দিকে কিছুটা ঝুঁকে বলে, আমার ছোঁয়া ভালো লাগে না। পাবলিক প্লেসে দাঁড়িয়ে রোহানকে কিস করতে খুব ভালো লেগেছিল, তাই না? শেষের কথাটা বলার সময় শ্রেয়ান আরো শক্ত করে চেপে ধরেছে অনুর গাল। অনু কিছু বলতেই পারছে না। একে তো গালে থাপ্পড় মেরেছে, তার উপর এবার এভাবে চেপে ধরেছে। ব্যথায় চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ছে অনুর। শ্রেয়ান অনুকে ছেড়ে দেয়, যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিল সেভাবেই টানতে টানতে রুমে নিয়ে যায়। শ্রেয়ানের এমন আচরণে অভ্যস্ত অনু, কিন্তু আজকে খুব বাড়াবাড়ি করছে। অনুর সহ্যের সীমা পেরিয়ে গেছে। শ্রেয়ান অনুর কাছে যেতে চাইলেই অনু বিরক্তিতে তাকে দূরে সরিয়ে দিতে চায়। শ্রেয়ানকে সরাতে ব্যর্থ হওয়ায় নিজেই পালাতে চাইছিল, কিন্তু শ্রেয়ান শক্ত করে ধরে রেখেছে অনুকে। শ্রেয়ানের এমন অসভ্যের মতো আচরণ অনুর এবার অসহ্য লাগছে। কিভাবে বাঁচাবে নিজেকে বুঝে পাচ্ছে না অনু। ছাড়ুন, আমার লাগছে। আমার লাগুক, লাগার জন্যই তো ধরেছি। আপনার মতো অসভ্য খারাপ লোক আমি আর একটাও দেখিনি। আমার সাথে এক বাসায় থেকেও বিয়ের 1 মাস হয়ে গেল, তুমি এখনো ভার্জিন আছো। আমি কিছুই করিনি, তবুও তুমি খারাপ বলছো আমাকে। আমি কতটা খারাপ দেখাবো তোমাকে। শ্রেয়ান এগিয়ে আসছে অনুর দিকে। কি যেন ভেবে অনু হঠাৎ বলে উঠল, আমি আপনার সাথে থাকতে চাই না। আমাকে আপনি ভালোবাসেন না, তাহলে কেন ডিভোর্স দিচ্ছেন না? আমায় মুক্তি দিন প্লিজ। এখানে থাকলে আমি মরে যাব। ডিভোর্সের কথা শুনে মাথায় দপদপ আগুন জ্বলে উঠল শ্রেয়ানের। রাগে কটমট করে তাকায় অনুর দিকে। এত বড় সাহস! অনু ডিভোর্স পর্যন্ত ভেবে ফেলেছে। শ্রেয়ান মরে গেলেও অনুকে ছাড়বে না, অনুকে শাস্তি পেতে হবে। তাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনলো কিভাবে অনু? রাগে ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করছে শ্রেয়ান। অনুর মনে হচ্ছে ভুল করে ফেলেছে, এখন এটা বলা ঠিক হয়নি। শ্রেয়ান যদি এবার অনুকে মেরে টেরে ফেলে, এই অচেনা জায়গায় কেউ খুঁজে নিতেও আসবে না। ভয়ে অনুর হাত পা ঠান্ডা হয়ে গেছে। শ্রেয়ান এসে অনুর হাতের কবজিতে এমনভাবে ধরেছে মনে হচ্ছিল 5 আঙ্গুলের নখ হাতের মাংসের ভেতরে ঢুকে গেছে। শ্রেয়ান অনুর দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলে, মরে গেলেও তোমার আমার সাথে থাকতে হবে। আমাকে ডিভোর্স দিয়ে তুমি রোহানের কাছে যাবে, রোহানকে বিয়ে করবে, এত দূর ভেবে ফেলেছ তুমি? হ্যাঁ, আমি রেহানকেই বিয়ে করবো। আর যাই হোক, রেহান কথায় কথা আমার গায়ে তো হাত তুলবে না। অনুর কথাটা বলতে দেরি হয়েছে, গালে শ্রেয়ানের হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। অনুর কথা শুনে শ্রেয়ানের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। অনুর সাহস দেখে অবাক হচ্ছে শ্রেয়ান। যে অনু শ্রেয়ানকে দেখলে কাঁপতে শুরু করে, সে এত বড় বড় কথা বলছে, তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে। আর কতটা ভালোবাসা দিলে, কিভাবে বোঝালে অনু বুঝতে পারবে শ্রেয়ান অনুকে নিজের করে চায়, নিজের থেকেও বেশি ভালোবাসে। শ্রেয়ানের মাথায় একটা কথাই ঘুরছে, সে অনুকে নিজের করে নেবে। অনু শুধুই তার, অনুকে দ্বিতীয় কেউ ছোবেও না। অনু এদিকে শ্রেয়ানের থেকে ছোটার চেষ্টা করছে, বারবার বলছে তাকে ডিভোর্স দিয়ে দিতে, সে আর শ্রেয়ানের সাথে থাকতে চায় না। শ্রেয়ান রাগী চোখে তাকায় অনুর দিকে, ধাক্কা দিয়ে অনুকে বিছানায় ফেলে দেয়। পরপর 2 বার শ্রেয়ানের শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে অনুর মাথাটা আবারও ঝিমঝিম করে। নিভু নিভু চোখে দেখতে পায় শ্রেয়ান নিজের গায়ের শার্টটা একটানে খুলে মেঝেতে ফেলছে। একটু একটু করে এগিয়ে আসছে অনুর দিকে। শ্রেয়ান কি করতে চাইছে বুঝতে পেরে অনু দপ করে উঠে বসে। চলে যেতে নিলেই শ্রেয়ান আটকে নেয় অনুকে। অনু খুব রেগে গেছে, ইচ্ছে করছে শ্রেয়ানকে আঘাত করে সব রাগ দূর করে দিতে। ধস্তাধস্তির এক পর্যায়ে টাল সামলাতে না পেরে অনু মেঝেতে পড়ে যায়। আঘাত লাগে মাথায়, মাথা তুলে তাকানোর মতো শক্তি পাচ্ছে না আর। জ্ঞান হারিয়ে পড়ে গেছে সেখানেই। বর্তমান শ্রেয়ান একটা বারে বসে আছে, একের পর এক অ্যালকোহলের বোতল খালি করছে। শ্রেয়ানের সামনে তার 2 বেস্ট ফ্রেন্ড মিহা আর রাতুল বসে আছে। শ্রেয়ানই ডেকে এনেছে তাদের, তবে এখনো একটাও কথা বলেনি, মনোযোগ দিয়ে ড্রিঙ্কস করে যাচ্ছে। মিহা আর রাতুল মনোযোগ দিয়ে এটা দেখেই যাচ্ছে। শ্রেয়ানের এমন অবস্থা দেখে তাদের বুঝতে বাকি নেই অনুর সাথে ঝামেলা হয়েছে, তাই পাগলের মতো ড্রিঙ্কস করছে। অনুকে শ্রেয়ান নিজের থেকেও বেশি ভালোবাসে। শ্রেয়ান না বললেও মিহা আর রাতুল ভালো করেই জানে সবটা। তারা বুঝতে পারে না শ্রেয়ানকে এত ভালোবাসে, তাহলে কষ্ট দেয় কেন? রাতুল অনুর ব্যাপারে ভয়ে কোনো কথাই বলে না।
কিছু বললেই শ্রেয়ান এমন রিয়্যাক্ট করে মনে হয় কেটে পিস পিস করে ফ্রিজে রেখে দেবে, তারপর তেল মশলা লাগিয়ে রান্না করে খাবে। শ্রেয়ান গ্লাসে করে ড্রিঙ্কস করতে করতে এখন পুরো অ্যালকোহলের বোতলটাই হাতে নিয়েছে। মুখের সামনে নিয়ে ধরতেই মিহা বোতলটা কেড়ে আনে। শ্রেয়ান রাগে ভ্রু জোড়া কুচকে তাকিয়েছে মিহার দিকে। মিহা এটা খেয়াল করলো না আপাতত। শ্রেয়ানকে ঠিকঠাকভাবে বাসায় পৌঁছে দিতে হবে। পাগল হয়েছিস তুই? আর কত ড্রিঙ্ক করবি? কথা বলবি না, আমাকে বোতলটা দে। এই রাতুল, ওয়েটারকে ডাকতো। এই রাতুল, ওর কথা শুনবি না তুই। শ্রেয়ান, তোর কি হয়েছে আমাকে বল তো। কিচ্ছু হয়নি শ্রেয়ান মাতাব চৌধুরী, কিচ্ছু হয়নি। শ্রেয়ান হাসছে, সাথে রাতুলও হাসছে। মিহা ভ্রু কুচকে তাকায় রাতুলের দিকে। শ্রেয়ান মদ খেয়ে মাতলামো করছে। তোকে কোন ভূতে পেয়েছে? পাগলের মতো হাসছিস কেন? আমি হাসলেই তোর পাগলের হাসি মনে হয় কেন? রাগী বদমেজাজি শ্রেয়ান বউয়ের দুঃখে দেবদাস হয়েছে, এটা দেখে আমার হাসি পাচ্ছে খুব। শ্রেয়ান হুঁশে ফিরুক, তারপর আমি বলছি সবটা, তখন দেখবো তোর হাসি কোথায় যায়। মিহার কথা শোনা মাত্রই রাতুলের মুখের হাসি মিলিয়ে গিয়েছে। বলিস না, আর এমন করব না। শ্রেয়ান আমাকে মাথায় তুলে আছাড় মারবে। ঠিক আছে, বলবো না। ওকে ধর, ড্রাইভ করে যেতে পারবে না, আমাদেরকেই দিয়ে আসতে হবে। গাড়িতে বসে আছে শ্রেয়ান, মিহা ড্রাইভ করছে, শ্রেয়ানের পাশে বসে আছে রাতুল। শ্রেয়ান বিড়বিড় করে কি যেন বলছে, কথা অস্পষ্ট হওয়ায় কিছুই বুঝতে পারছে না রাতুল আর মিহা। রাতুল হঠাৎ মিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, শ্রেয়ান আমাদের কেন রেখেছিল রে মিহা? অন্য সাথে নিশ্চয়ই ঝামেলা হয়েছে, তুই কি কিছু জানিস? তুই যেখানে আমিও সেখানে, আমি জানবো কি করে আহম্মক? মিহারও মনেও একই প্রশ্ন, অনুর সাথে কি শ্রেয়ানের কি অনুর সাথে ঝামেলা হয়েছে? শ্রেয়ান যা একরোখা স্বভাবের, ঝামেলা হতে কারণ লাগবে না। যার সাথেই ঝগড়া ঝামেলা হোক না কেন, সব রাগ ঝাড়বে অনুর ওপরে। মিহা গাড়ি থামায়, ঘুরে তাকায় শ্রেয়ানের দিকে, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তোর সাথে কি অনুর ঝগড়া হয়েছে শ্রেয়ান? আমি অনুকে কষ্ট দিয়ে দিয়েছি মিহা, তোরা আমাকে একা ছেড়ে দে। আমি অ্যাক্সিডেন্ট করে মরে গেলে অনু শান্তিতে থাকবে, আমি থাকলে অনুকে শান্তিতে বাঁচতে দেব না। রাতুল হা করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান এত নরম স্বরে কথা বলছে, এটাও কি সম্ভব? কিভাবে সম্ভব? রাতুল কি স্বপ্ন দেখছে? রাতুল মিহার দিকে তাকিয়ে বলে, এই মিহা, আমাকে একটা চিমটি কাটতো। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি দেখছি? মিহা বিরক্ত হয়, কাজের কথা বললে মাঝখানে এই রাতুলটাকে কথা বলতেই হবে সব সময়। তুই চুপ করবি কিছু সময়ের জন্য? সব সময় ভাঙা রেডিওর মতো বাজতে থাকিস। সত্তর কোথাকার, যা আর কথাই বলবো না। মিহা আবারও জিজ্ঞেস করে শ্রেয়ানকে, এই শ্রেয়ান, কি করেছিস তুই অনুর সাথে? ফোর্স করেছি। শ্রেয়ানের সোজাসাপটা জবাব শুনে রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করে শ্রেয়ানকে, রোম্যান্সের জন্য? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। মিহা আর রাতুল হা করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মিহা জানে অনু কেমন, খারাপ কিছু হয়ে গেছে, চলে যেতে দুবারও ভাববে না। তুই কি অনুর সাথে খারাপ কিছু করেছিস? মিহার প্রশ্নে শ্রেয়ান আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। রাতুল এটা শুনে নিজের মুখ হাত চেপে ধরেছে। মিহা চোখ গরম করে তাকিয়েছে রাতুলের দিকে। বউয়ের সাথে রোমান্স করেছে, এতে এত অবাকের কি আছে বুঝতে পারছে না মিহা। ফোর্স করতে গেলি কেন ভাই? বউ তো তোরই, এমনিতেই পাবি। আমার বউ, আমি যা ইচ্ছা করব, তোর মুখে আমার অনুর নামটাও নিবি না, মেরে সাগরে ভাসিয়ে দেব বলে দিলাম। রাতুল তওবা বলেছিল, অনুর নাম মুখে নেবে না, আবারও ভুল করেছে। এই শ্রেয়ান এক নম্বরে একটা খচ্চর, মাতাল অবস্থাও কেমন থ্রেট দিচ্ছে। অনু তো বাসায় একা আছে, যদি এই সুযোগে তোর উপর রাগ করে বাংলাদেশে চলে যায়। রাতুলের কথা কানে পৌঁছাতে শ্রেয়ান লাফ দিয়ে উঠেছে। এটা তো ভেবে দেখেনি তো, আইপ্যাড কিছুই সাথে নেই, না হলে দেখতে পারতো অনু কি করছে। এখন যদি ঠিকঠাক থাকতো রাতুলের এমন কথার জন্য কেলানি দিত ভালো করে। মিহাকে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে বলে, আবারও গাড়ির সিটে মাথা এলিয়ে দেয় শ্রেয়ান। সত্যি যদি অনু শ্রেয়ানকে ছেড়ে চলে যায়, অনুকে না পাওয়ার যন্ত্রণায় শ্রেয়ান একটু একটু করে মরে যাবে। শ্রেয়ান আর কোনো দূরত্ব চায় না তাদের মাঝে। অনুকে যতটা কষ্ট দেবে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে, তবুও দূরে যেতে দেবে না। চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে অনু, রুমে সে ছাড়া আর কেউ আছে কিনা।
আগেও একবার ঘুম ভেঙেছিল, ওঠার চেষ্টা করেছে। কিভাবে চোখ লেগে গেল নিজেও বুঝতে পারেনি, মনে হচ্ছিল ঘুমের ঔষধ খেয়েছে। অনুর মনে পড়ে শেষবার বেড সাইড টেবিলের ওপর রাখা পানিটা খেয়েছিল। পানিতে কি তাহলে ঘুমের ঔষধ ছিল? তাকে আটকে রাখার জন্য নিশ্চয়ই শ্রেয়ান করেছে এটা। অনুর এখন আরো ঘৃণা হচ্ছে শ্রেয়ানের প্রতি। একটা মানুষ আর কতটা নিচে নামতে পারে বুঝে পায় না অনু। অনুর মাথায় এখন একটাই কথা ঘুরছে, তাকে পালাতে হবে। শ্রেয়ানের মতো অসভ্য লোকের সাথে অনু কোনোভাবেই থাকবে না। ধীরে ধীরে বিছানা থেকে ওঠে অনু। অনুর পরনে শ্রেয়ানের কালকের শার্টটা। এখানে তার জামা কাপড় নেই চেঞ্জ করার জন্য, পাশের রুমে যায়। দ্রুত টি শার্ট প্যান্ট পরে পাগলের মতো পাসপোর্ট খুঁজছে। নিজের রুমে না পেয়ে আবারও শ্রেয়ানের রুমে যায়। শ্রেয়ান বাসায় নেই, যে করেই হোক অনুকে এখান থেকে বের হতেই হবে। এত সময় ধরে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও অনুর পাসপোর্ট নেই। অনু মেঝেতে বসে কান্না করছে। এই নরক থেকে কি কোনোদিনও বেরাতে পারবে না অনু? হঠাৎ মাথায় এলো শ্রেয়ানের পার্সোনাল ড্রয়ারটা দেখবে, এখানে কাউকে হাত দিতে দেয় না। অনু কয়েকবার দেখার চেষ্টা করেছে কি আছে ড্রয়ারের ভেতরে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। শ্রেয়ানের বালিশের নিচেই চাবি ছিল। অনুকে আর কষ্ট করে খুঁজতে হয়নি। ড্রয়ার খুলতেই অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাসপোর্ট পেয়ে গেছে, এই আনন্দে অনুর এখন নাচতেই ইচ্ছে করছে। অনু চলে যেতে চাইছিল, নজরে আসে ড্রয়ারে রাখা একটা সুন্দর বক্সের দিকে। বক্সটা এতটাই আকর্ষণীয় যে কেউ দেখলেই এটা খুলে দেখতে চাইবে ভেতরে কি আছে। অনুরও দেখতে ইচ্ছে করছিল। আস্তে আস্তে বক্সটি খোলে। অনু অবাক হয় বক্সের ভেতর অনুর পায়ের হারিয়ে যাওয়া নুপুরটি। অদ্ভুত লাগলো অনুর। শ্রেয়ান সবসময় অনুকে কষ্ট দেয়, সহ্য করতে পারে না, আর তার পায়ের নুপুরটি এত যত্ন করে রেখে দিয়েছে। অনু বক্সটি হাতে নিয়ে দেখছিল। হঠাৎ মনে পড়ে শ্রেয়ান আসার আগে তাকে এখান থেকে বের হতে হবে। বক্সটা যেখানে ছিল সেখানে রেখেই নিজের রুমে যায়। ছোট্ট একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর পাসপোর্ট নিয়ে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নামার সময় সামনে তাকাতেই পাজরা আটকে যায় অনুর। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। শ্রেয়ান এমনভাবে তাকিয়ে আছে, অনু ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। আবার অনুর কাঁধে ব্যাগ দেখে শ্রেয়ান নিশ্চয়ই বুঝতে পেরেছে অনু পালাতে চাইছিল। মিহা আর রাতুল পিছনে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান বারবার তাদেরকে চলে যেতে বলছে। এভাবে তাড়িয়ে দিলে কেই বা বসে থাকবে? মিহা আর রাতুল চলে যায়। অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। কালকের মতো আবার অসভ্যতামও শুরু করবে নাকি? অনু আর শ্রেয়ানের দূরত্ব বেশি নয়। শ্রেয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে অনুর দিকে এগিয়ে আসে। অনু এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। শ্রেয়ান অনুর হাত চেপে ধরে। হাতের এই জায়গাটাতে খুব ব্যথা পেয়েছিল কালকে। এত শক্ত করে চেপে ধরায় আবারও ব্যথা পেয়ে অনুর চোখে পানি চলে এসেছে। হাত ছড়ানোর চেষ্টা করছে অনু। শ্রেয়ান ধমক দিয়েই বলে অনুকে, কোথায় যাচ্ছিলে তুমি? আমার খিদে পেয়েছে খুব, তাই দেখতে এসেছিলাম খাওয়ার কিছু আছে কিনা। শ্রেয়ান ডাইনিং টেবিলের দিকে তাকায়। যাওয়ার সময় মেইডকে বলে গিয়েছিল অনুর জন্য খাবার বাড়িয়ে রাখতে। টেবিলের ওপরে সব গোছগাছ হয়ে আছে। অনুর হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে আসে। একটা চেয়ার টেনে বসে পড়ে। অনুকে একটানে নিজের কোলে বসিয়ে নেয়। শ্রেয়ান অনুকে খাবার খাইয়ে দিচ্ছে। অনুও কিছু না বলে খাচ্ছে। এছাড়া এখন আর কোনো উপায়ও নেই। অনু বিরক্ত হচ্ছে খুব। এভাবে বসে খাওয়া যায়? অনু গলা দিয়ে কথা বের হচ্ছে না, তবুও ভয়ে ভয়ে বলে, আমি আর খাবো না। খেতে হবে, তোমার না খিদে পেয়েছে? আর কত খাবো? প্লেটের সবটুকু খাবার শেষ না হওয়া পর্যন্ত খাবে। শ্রেয়ান এমনভাবে ধমক দিয়ে কথাগুলো বলেছে, অনু আর কিছু বলার সাহস পাচ্ছে না। শ্রেয়ানের মুখে থেকে অ্যালকোহলের গন্ধ বের হচ্ছে। ভালো করে তাকাতেও পারছে না। মাঝে মধ্যেই এভাবে ড্রিঙ্কস করে, তবে স্বাভাবিকই থাকে। অনুর মনে হচ্ছে আজকে মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছে। ড্রিঙ্কস করলে কি হবে? অনুকে ছাড়েছে না, শক্ত করে ধরে রেখেছে আগের মতোই। অনু না চাইলেও পুরো খাবারটা শেষ করেছে। কোনোভাবে শ্রেয়ানকে বোঝাতে হবে অনু কোথাও যাচ্ছিল না, শ্রেয়ান ভুল ভেবেছে। না হলে পরে এই ভুলের জন্য শাস্তি পেতে হবে তাকে। শ্রেয়ান খুব ক্লান্ত, ভালো করে দাঁড়াতেও পারছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। পাশে কাউচের ওপর শুয়ে পড়ল শ্রেয়ান। অনুকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। শক্ত করে জড়িয়ে ধরলো অনুকে। অনু শুধু ভেবে যাচ্ছে এখান থেকে বেরোবে কিভাবে, বাংলাদেশে বা কার কাছে যাবে, তার বাড়ির লোকজন কি রিয়াক্ট করবে তাকে দেখলে। অনুর তার মা বোনের কথা খুব মনে পড়ছে। কতদিন হয়ে গেছে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। সবাই ঠিকঠাক আছে কিনা এটাও জানে না।
অনু কানাডায় এসেছে 1 বছরের কাছাকাছি হবে। এতদিন বোন আর মামার সাথে যোগাযোগ ছিল। 2 মাস 3 মাস ধরে কারোর সাথেই কোনো যোগাযোগ হয় না তার। বারবার ফোন দেয় কিন্তু কোনো লাভ হয় না, দুজনেরই ফোন বন্ধ। এই 2-3 মাসেই অনুর জীবন পুরোপুরি পাল্টে গেছে। হাসি খুশি অনু সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। এই অচেনা অজানা দেশে অনুর যাওয়ার কোনো জায়গা নেই, তাই সব কিছু সহ্য করে এত অপমানের পরেও শ্রেয়ানের সাথেই আছে। কিন্তু এই অসভ্য নির্দয় লোকটার সাথে অনু আর থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। অনু ভাবছে কেন আসতে গেল এই দেশে। এখানে না আসলে শ্রেয়ান নামক অসভ্য মানুষটার সাথে দেখাও হতো না। অনু শ্রেয়ানের মুখের দিকে তাকায়। ঘুমের মধ্যে কতটা নিষ্পাপ লাগছে মানুষটাকে। ফর্সা সুন্দর মুখশ্রীতে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো এসে কপালে পড়েছে। কত সুন্দর লাগছে শ্রেয়ানকে। এই অবস্থায় দেখলেও যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। শ্রেয়ান যদি অনুকে ভালোবাসতো, একবার যদি নিজের মুখে বলতো তার সাথে থেকে যেতে, তাহলে অনু শত কষ্ট পাওয়ার পরেও শ্রেয়ানের হাতটা শক্ত করে ধরে রাখত। কিন্তু শ্রেয়ান তো অনুকে ভালোবাসে না। এত মেয়েদের ক্রাশ বয় শ্রেয়ান। মাহাতব চৌধুরী সে কেনই বা অনুর মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসবে। অনু যেন ঘোরের মধ্যে আছে। অনুর হাতটা আপনা আপনি শ্রেয়ানের গলার কাছে চলে যায়। ভালোই তো ছিলাম আমি, কেন আসলেন আমার জীবনে? আমার সাজানো গোছানো জীবনটাকে কালবৈশাখীর ঝড়ের মতো এসে ওলট পালট করে কেন দিলেন? অনুর কথা শ্রেয়ানের কানে যায়নি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। অনুর মনে পড়ছে সেদিনের কথা। পস্তাচ্ছে খুব, কেন সেদিন বিয়ের আসর ছেড়ে পালাতে গেল। এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে এখানে আসলো পড়াশোনা করার জন্য। এসে লাভের লাভ কিছুই হলো না। শ্রেয়ানের বুকে মাথা রেখেই অনু চোখ বন্ধ করে নেয়। ডুব দেয় অতীতে। অতীত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্ত রাস্তায় হেঁটে চলছে এক অষ্টাদশী কন্যা। চারপাশে সারিবদ্ধ গাছগুলোর ছায়ায় সূর্যের আলো পড়ছে। তার কোমর পর্যন্ত লম্বা কালো চুলগুলো বাতাসে উড়ছে। পরনে লাল জামা, যেন সেজেছে বসন্তের পত্র পল্লবে। অনেকদিন পর অনু আজ কলেজে এসেছে। মেয়েদের বেশি পড়াশোনা করা অনুর বাবা বা চাচা বাড়ির অন্যরা কেউই পছন্দ করে না। অনুর বড় বোন অহনা তার থেকে 3 বছরের বড়। এইচএসসি দেওয়ার পর অহনার পড়াশোনাও বন্ধ করে দিয়েছেন অনুর বাবা। অহনার ইচ্ছে ছিল পড়াশোনা করে চাকরি করবে। যেখানে তার বাবা মেয়েদের বেশি পড়াশোনায় পছন্দ করেন না, সেখানে চাকরি করা তো বিলাসিতা। তবে অনুর বোন চায় তার মতো যেন অনুর জীবনটাও না হয়। সেই তো ঘরে বসেই দিন কাটাচ্ছে। অনু যে এখনো পড়াশোনা করছে, এটা বোনের জন্যই। সাথে তার ভাইও আছে। দুজনে কম করছে না অনুর জন্য। ছোটবেলা থেকেই অনু কানাডা যাওয়ার স্বপ্ন দেখে, সেখানে গিয়ে পড়াশোনা করবে। অনুদের বাড়ি সিলেটের একটা ছোট্ট গ্রামে। সেখান থেকে কলেজে যাতায়াত করতে খুবই সমস্যা হয়। প্রথম কয়েকদিন বাড়ি থেকেই এসে ক্লাস করে চলে যেত। তবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত। নিয়ে যেতেন অনুর মামা বা চাচা, আবার তারা কেউই নিয়ে আসতেন। অনুর মামা বেশিরভাগ সময় অনুদের বাড়িতেই থাকেন। নিজের কাজে অন্য জায়গায় যেতে হয়েছিল ওনাকে। সেদিন অনুর চাচাও খুব ব্যস্ত ছিলেন। অপেক্ষা করতে করতে অনু নিজেই আসতে শুরু করেছিল। কিছু বখাটে ছেলেদের নজরে পড়েছিল সেদিন। অনুর এখনো মনে পড়ে সেদিনের কথা। অনু খুব চঞ্চল এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা যেন অনুর কাজে কোনো অপরাধের মধ্যে পড়ে। আবার বেশি সময় কথা না বলেও থাকতে পারে না। সেদিনও এরকমও হয়েছিল। কিছু সময় কলেজের গেটের সামনে অপেক্ষা করে হাঁটতে শুরু করে দিয়েছে বাস স্টেশনের দিকে। স্টেশনের পাশে থাকা দোকানে কয়েকটা ছেলে বসেছিল। অনুকে দেখেই পিছু নিতে শুরু করে। প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও পরে খুব ভয় পেয়েছিল। অনুর চাচা ঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছিলেন। ছেলেগুলো ভয়ে পালিয়েছিল তখনই। অনুকেও কম কথা শুনতে হয়নি। এখানে তো বকাবকি করলেন, ওই বাড়িতে গিয়েও 2 ভাই মিলে বকাঝকা করেছেন। এই ঘটনার পর অনুর আব্বু বলেছিলেন আর পড়াশোনার দরকার নেই। কিন্তু অনু তো হার মানার মেয়ে নয়। বাবাকে রাজি করানোর জন্য না খেয়ে থেকেছে 3 দিন। এটা যদিও তার বাবার সামনেই দেখিয়েছে। লুকিয়ে লুকিয়ে ঠিকই অহনা তাকে খাবার দিয়ে আসতো। প্ল্যানটা ছিল অহনারই। অনুর বাবার রাগী গম্ভীর হলেও মেয়েরা তার কাছে খুব আদরের, তাই ফেলতে পারেননি অনুর কথা। অনু এসব ভাবছিল আর হেঁটে যাচ্ছিল কলেজ ক্যাম্পাসের দিকেই। দূর থেকে অনুর বান্ধবী মিলা ডেকে যাচ্ছে অনুকে। অনু শুনতে পায় মিলার ডাক। মুখে হাসি টেনে মিলার দিকে এগিয়ে যায়। এত সময় ধরে ডেকে যাচ্ছি, শুনতে পারছিস না? মন কোথায় থাকে তোর? কানাডাতে।
মিলা অবাক হয় না। এই মেয়ের মুখে কানাডার গল্প শুনতে শুনতে মিলার কান পচে গেছে। গেলে এটা করবে সেটা করবে, এই ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সবসময় এসব বলে যায়। অনু মিলাকে ছেড়ে চলে যাবে ভাবলেই মিলার মন খারাপ হয়। দেখ শেষ পর্যন্ত তোর আব্বু যেতে দেয়নি কিনা। তুই ঠিক বলেছিস, এটা একটা চিন্তার বিষয়। তীরে এসে না তোরই ডুবে, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তুই তো স্যারদের সাথে দেখা করতে এলি, এখানেই দাঁড়িয়ে থাকবি না কি? হ্যাঁ চল দেখা করে আসি। আমাকে নিতে একটু পর মামা আর আপুই আসবে, তাই তোর সাথেও দেখা করতে আসলাম। আমার তো চিন্তা হচ্ছে তোকে যদি আঙ্কেল বিয়ে দিয়ে দেয়। যা, আপুইকে রেখে আমাকে বিয়ে দিতে যাবে কেন? মিলার কথা শুনে অনু চিন্তায় পড়ে গেছে। এটা তো ভেবে দেখেনি, কিন্তু অহনাকে রেখে তাকে আগে বিয়ে দিতে যাবেন কেন? অহনা তো বড়, সবসময় শুনে এসেছে বড় বোনের আগে বিয়ে হয়। মিলার কথা অনু হেসে উড়িয়ে দিয়েছে, তবে মনে মনে চিন্তা হচ্ছে খুব। সত্যি যদি বাবা তাকে বিয়ে দিয়ে দেয় তাহলে কি করবে? কানাডা গিয়ে তার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? হোস্টেলে এসেই বড় বোন অহনা আর মামাকে দেখতে পায় অনু। দুই বোন দৌড়ে গিয়ে একজন অন্যজনকে জড়িয়ে ধরেছে। অনু আর অহনার বয়সের পার্থক্য 3 বছরের। তারা বোন কম বন্ধু বেশি। অহনা আছে বলেই অনুর কোনো বেস্ট ফ্রেন্ডের দরকার পড়ে না। অহনার মতো বোন পেয়ে অনু নিজেকে ভাগ্যবতী মনে করে। কেমন আছিস অনু? ভালো আছি আপুই, তুমি কেমন আছো? এত সময় ভালো ছিলাম না, আমার বোনের মিষ্টি চেহারা আর সুন্দর কথা শুনে এখন ভালো হয়ে গেছে। কি যে বলো আপুই, তুমি আমার থেকেও বেশি সুন্দর। অহনা হাসতেছে অনুর কথা শুনে। অনু সবসময় এমন করে নিজে এত সুন্দর, কিন্তু তার চোখে সবার থেকে সুন্দরী হলো অহনা। দুই বোনের কথা বলা শেষ হচ্ছে না, এদিকে অনুর মামা বারবার তাড়া দিচ্ছেন। মামার সাথে অনু আর অহনার সম্পর্ক বন্ধুর মতোই। তাদের কোনো সমস্যা হলে মামাই সাহায্য করে। যে কথা ভয়ে বাবাকে বলতে পারে না সেটা মামার সাথেই শেয়ার করে অনু আর অহনা। অনুর পড়াশোনা কবেই বন্ধ হয়ে যেত। অনুর জন্য তার বাবা পাত্র ঠিক করে রেখেছে। কথা ছিল এসএসসির পরই বিয়ে হবে, শুধু অহনা আর তার মামার জন্যই বিয়েটা আটকে আছে। অনু যে এখনো পড়াশোনা করছে তার পেছনেও অবদানও বেশি এই দুইটা মানুষেরই। দুই বোনের কথাবার্তা শেষ হলে এবার চল, আমাদের তো যেতে হবে, না হলে তোদের হিটলার বাপ আবার আমাকে জেলে পাঠাবে। বলবে সাদিক আমার মেয়েদেরকে তুই খারাপ পথে নিয়ে যাচ্ছিস, যদি কিছু হয়েছে তাহলে তোকে মেরে কুচি কুচি করে আমার কুকুরকে খাওয়াবো। মামার কথা শুনে অহনা আর অনু খিলখিল করে হাসতে শুরু করেছে। তাদের বাবা আর মামার মধ্যে সম্পর্ক হচ্ছে সাপে নেউলে, কেউ কারোর কথা সহ্য করতে পারে না। মামার মুখে এসব কথা নতুন নয়। অনু আর অহনা ছোট্ট থেকেই এসব শুনে আসতেছে। কতদিন পরে নিজের বাড়িতে ফিরল অনু, তবে এখানে এসে খুব একটা ভালো লাগছে না। এত নিয়ম নিষেধাজ্ঞা ভালো লাগে না অনুর। সে নিজের মতো বাঁচতে চায়। হোস্টেলে থেকে ভালোই লাগছিল, ইচ্ছে হলেই মিলার সাথে দেখা করে গল্প জুড়ে দিত। এখানে এসে মিলাকে খুব মিস করবে অনু। অনু আর অহনা হাত ধরে হাঁটছে। তাদের মামা ব্যাগ হাতে নিয়ে সামনে হাঁটছেন। অহনা যতটা শান্ত আর বুঝদার, অনু ততটাই চঞ্চল। অনু অহনাকে এটা ওটা প্রশ্ন করছে, নিজেই আবার বলছে সে বেশি কথা বলে। অহনা হাসছে বোনের এসব কথা শুনে। অহনা অনুর দিকে তাকিয়ে বলে, তুই বড় হবি কোন দিন অনু? তোমার কি আমাকে ছোট মনে হয় আপুই? তাছাড়া কি, এখনো বাড়িতে আসলে আমাকে তোকে খাইয়ে দিতে হয়, আবার বলছিস বড় হয়ে গেছিস। এটা তো ভালোবাসা আপুই, তোমার হাতে না খেলে আমার পেট ভরে না। অনু অহনাকে জড়িয়ে ধরে বলে কথাটি। দুই বোন গল্প করতে করতে হাঁটছিল, হাসাহাসি করছে একজন অন্যজনের কথা শুনে। অনুদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাব্বির। অনু অহনার দিকে তাকিয়ে হাঁটছিল, খেয়াল করেনি সামনে কে আসছে। অসাবধানতায় ধাক্কা লেগে যায় সাব্বিরের সাথে। ধাক্কা লাগায় সাব্বিরের হাতে থাকা কাগজপত্রগুলো মাটিতে পড়ে যায়। অনু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আবারও ভুল করলো। অনু বুঝতে পারে না ঠিকঠাকভাবে হাঁটলে কিভাবে যেন অঘটন ঘটে যায়। যে দিক দিয়ে যাবে কিছু না কিছু ফেলে ভাঙবেই। এই যে বাড়িতে আসলেই এই সাব্বির ভাইয়ের সাথে একবার না একবার ধাক্কা খায়। সাব্বির নিজেই তার কাগজগুলো মাটি থেকে একটা একটা করে তুলে নেয়, তারপর অনু আর অহনার দিকে তাকিয়ে হাসে। সাব্বিরের সবসময় হাসি মুখ করে কথা বলাটা অনুর ভালোই লাগে। কিছু মানুষ থাকে রাগ টাগ নেই একদম, যাই বলবে হেসে উড়িয়ে দেবে। অনুর ধারণা সাব্বির ভাইও তেমন। অনু কিছু বলার আগেই অহনা বলে,
আপনি কিছু মনে করবেন না সাব্বির ভাই, অনু আমার সাথে কথা বলে হাঁটছিল তো তাই দেখতে পাইনি। না না, আমি কিছু মনে করিনি। অনু প্রতিবার আসলে আমাকে একটা করে ধাক্কা দেয়, আমার অভ্যাস হয়ে গেছে। তা তোমরা ভালো আছো তো? ভালো ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। অনুকে নিয়ে আমাদের বাড়িতে এসো একবার। ঠিক আছে ভাইয়া, যাব। এখন যাচ্ছি তাহলে। পরে দেখা হচ্ছে। সাব্বির আর অনুদের বাড়ি পাশাপাশি, প্রতিবেশী হওয়ায় খুব ভালো সম্পর্ক দুই বাড়ির মানুষের। অনুর আব্বু সাব্বিরকে খুব পছন্দ করেন। ছেলেটার বয়স কম, পড়াশোনায় অনেক ভালো, নিজেদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে, আবার নিজেও চাকরি করছে। এই বয়সে এত দায়িত্ব নিতে কাউকেই দেখা যায় না, আর এজন্যই অনুর আব্বু সাব্বিরকে এত পছন্দ করেন। অনুর সাথেও সাব্বিরের সম্পর্ক ভালোই। অনুর এসএসসি এক্সামের সময় সাব্বির পড়াশোনায় অনেক সাহায্য করেছে। বাড়িতে আসলে মাঝে মধ্যেই কথা হয় তাদের, তবে অহনা কখনোই কথা বলে না। কথা না বললেও সে যে সবসময় অনুসরণ করে এটা অনু ভালোই বুঝতে পারে। আবার সাব্বির কিছু বললে লজ্জায় লাল হয়ে যায়। অনু বুঝতে পারে না তার আপু তো লাজুক নয়, তাহলে সাব্বিরকে দেখলে এত লজ্জা পায় কেন? অনুর আম্মু রুমি বেগম গেটের সামনে এসে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন মেয়েদের জন্য। অনু দূর থেকেই তার আম্মুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। কতদিন পরে মেয়েকে দেখলেন তিনি, মাথায় হাত বুলিয়ে দিলেন। অনুকে নিজের সামনে এনে কপালে চুমু খেলেন, পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। অনুর আম্মুর মতে অনু অনেকটা শুকিয়ে গেছে, ভালো করে খাবার খায় না, তাই এমন হয়েছে। এই যে এলো, আর যেতে দেবে না এটাই বলছেন। অনু এসব শুনে অবাক হয় না, প্রতিবার আসলেই অনুর আম্মু এমন কথা বলেন। অনু আর অহনা দুজনই গিয়ে তাদের মাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরেছে। রুমি বেগম হাসেন, মেয়েরা তার বড় হলেও এখনো ছোটবেলার স্বভাবটাই রয়ে গেছে। অনু এতদিন পর বাড়ি এসেছে বলে অনুর পছন্দের সব রান্না করেছেন অনুর আম্মু আর চাচি মিলে। অনু খুশি মনে খেয়ে দিয়ে নিজের রুমে চলে গিয়েছে। এতদূর জার্নি করে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এখন ঘুমাতে হবে তাকে। রাত হয়েছে অনেক। অনু যে সেই ঘুমিয়েছিল এখনও ওঠেনি, অহনাও আর ডাকেনি। জেগে থাকলে এটা ওটা কত কি বলে মাথা খারাপ করবে। অনুর আব্বু অহনাকে বলে দিয়েছিলেন অনু আসলে যেন ওনার সাথে দেখা করতে বলে। অনু দেখা না করেই ঘুমিয়ে পড়েছে, অহনা তাকে বলেনি বলে বকাঝকা শুনতে হয়েছে। এখানেও তাদের মামার দোষ, মামা নাকি তাদের বাদর বানাচ্ছে দিন দিন। অহনার মাঝে মধ্যে খুব খারাপ লাগে, ইচ্ছে করে এই বাড়ি ছেড়ে চলে যেতে। কোনো স্বাধীনতা নেই, নিজেদের মতো চলাফেরা করা যায় না, এভাবে বাঁচা যায়? আবার ভাবে তাদের বাবা যা করেন হয়তো অহনা আর অনুর ভালোর কথা ভেবেই করেন। অনু তো অনেক সময় মুখের ওপর কথা বলে বসে, অহনা বোঝে বোনের রাগ হওয়ার কারণ, তবুও বুঝিয়ে যায় সব সময়। রাগ করলেও বাবা তাদেরকে অনেক ভালোবাসে। সকালে উঠে সবাইকে এত রান্নাবান্না করতে দেখে অনু খুব অবাক হয়। অনুর বাবা চাচা দুইজন। অনুর আব্বু যতটা রাগী, তার চাচা ততটাই সহজ সরল। তবে একবার রেগে গেলে তিনিও কম যান না। অনু আর অহনার মতে বলা চলে একজন খুব চঞ্চল আর একজন খুব শান্ত, তবে কেউ তাদের বাবার মতো রাগী হয়নি। অনুর চাচু সাব্বিরের আব্বুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। অনুকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে আনলেন। অনু একগাল হাসি দিয়ে ছুটে এসেছে চাচার কাছে। অনুকে আসতে দেখে দুজনেই জিজ্ঞেস করলেন, কেমন আছো অনুমা? ভালো আছি চাচু, আপনারা কেমন আছেন? ভালো আছি আম্মু। তোমার পরীক্ষা তো শেষ, রেজাল্ট কবে আসবে? আর এক সপ্তাহের মতো আছে চাচু। অর্ণব আসলে তোমাদের নিয়ে কালকে ঘুরতে যাবে, রেডি থেকো। অর্ণব ভাইয়া আসবেন? অনু আশ্চর্যের সহিত জিজ্ঞেস করে তার চাচুকে। আজকেই আসবে, তোমাকে আর অহনাকে জানাতে বারণ করেছিল, আমি ভুল করে বলে দিয়েছি, এখন কি হবে? অনু হাসে তার চাচুর কথা বলার ভঙ্গি দেখে। অহনা অনুকে ডাকছে দেখে অনু চলে যায়। যাওয়ার আগে বলে গিয়েছে অর্ণব ভাইয়া আসলে বলে দেবে আমি তার সাথে কথা বলবো না, রাগ করেছি। অর্ণব অনুর চাচার একমাত্র ছেলে। এ বাড়িতে অনুই সবার ছোট, তাই সবাই অনুকে একটু বেশি আদর করে। চাচাতো ভাই বোন হলেও অনু আর অহনাকে অর্ণব নিজের বোনদের মতো আদর করে। অনু আর অহনার মনেই হয় না তাদের নিজের কোনো ভাই নেই। অনুর জেএসসি এক্সামের সময় অর্ণব দেশ ছেড়েছিল, তাই ভাই চলে যাবে বলে অনু কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়েছিল। অর্ণব ফোন দিয়ে কথা বলতে চাইলে অনু রাগ করে কিছুদিন কথাই বলেনি। অর্ণব অহনাকে ফোন দিয়ে অনুকে শুনিয়ে শুনিয়ে বলতো আসার সময় অনুর জন্য দামি দামি মেকআপ আর পরিদের মতো লাল সাদা রং বেরঙের গ্রাউন্ড নিয়ে আসবে।
অহনার জন্য কিছুই আনবে না? অহনা হাসতো এসব শুনে। অর্ণব যে অনুর রাগ ভাঙাতে এসব বলছে অহনা ভালো করেই জানতো। অহনা অনুকে নিয়ে তার বাবার রুমে আসে। ভেতরে না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে আছে দুই বোন। অনুর বাবা জাফর সিকদার বিছানাতেই বসেছিলেন। অনুর কেমন যেন ভয় ভয় করছে রুমে যেতে। মুখ ফসকে কোনো ভুল কথা বললেই বাবার ধমক খেয়ে চুপ করে বসে থাকতে হবে। মেয়েদের দেখে কিছুটা নড়ে চড়ে বসলেন জাফর সিকদার। ভেতরে আসতে বললেন মেয়েদের। অনু আর অহনা গিয়ে তাদের বাবার সামনে দাঁড়ায়। দুই বোন গিয়ে বাবাকে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে জাফর সিকদার গম্ভীর কণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোমাদের সব কথাই আমি শুনেছি। আশা করি আমার কথাও তোমরা শুনবে। আমার কোনো সিদ্ধান্ত মেনে নিতে তোমাদের অসুবিধা হবে না। অনু আর অহনা একজন অন্যজনের দিকে তাকায়, তারপর বাবার দিকে তাকিয়ে উত্তর দেয়, না আব্বু, কোনো অসুবিধা হবে না। কি বলবে বলো, আমরা অবশ্যই শুনবো। আমার মেয়েদের মুখ থেকে আমি এই উত্তরটাই আশা করেছিলাম। এখন আপাতত কিছুই বলছি না। শুধু জেনে রেখো, বাবা হয়ে আমি কখনোই তোমাদের খারাপ চাইব না। নিজের কথা শেষ করে মেয়েদের চলে যেতে বললেন জাফর সিকদার। অনু এক প্রকার তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়েছে। অনুর মনে হচ্ছিল সে বাঘের গুহায় বন্দী হয়ে আছে। অহনা তখন থেকে ভেবে যাচ্ছে একটা কথা। অনু বেরিয়ে আসার পর অহনাকে তার বাবা বলেছেন বাড়িতে মেহমান আসবেন, অনুকে সাজিয়ে গুছিয়ে রাখতে, সাথে নিজেও যেন সুন্দর করে সেজে গুজে থাকে। অহনা ভয় পাচ্ছে খুব। তার ছোট্ট বোনটার স্বপ্ন কি তাহলে পূরণ হবে না? তার বাবা কি অনুর বিয়ে ঠিক করেছেন? অহনার মন খারাপ, এটা অনু লক্ষ্য করেছে। বারবার জিজ্ঞেস করলেও অহনা কিছুই বলছে না। তাই অনু আর জোর করেনি। সে নিজের মতো পুরো বাড়ি ঘুরছে। অনেকদিন পরে এসেছে, বাড়ির সব কিছুই মিস করেছে এতদিন। অনু মাত্রই ঘুমিয়েছিল। অহনার ডাকে ঘুম ভেঙে যায়। অনু আবার ঘুমের গাদা। একবার চোখ লাগলে ভূমিকম্প হয়ে গেলেও ঘুম ভাঙবে না। অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠেছে অনু। অহনা এক প্রকার হাত ধরে টেনে টুনে নিয়ে গেছে বসার রুমে। কে নাকি অনুকে দেখতে এসেছে এই বলে। অনু বুঝতে পারছে না তাকে দেখতে আবার কে আসবে। পরে আবার ভাবলো হয়তো অর্ণব ভাইয়া এসেছে, তাই আর অহনাকে প্রশ্ন করেনি কিছুই। অনু দাঁড়িয়ে আছে সবার সামনে। ঘর ভর্তি মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছে অনুর। বারবার করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকাচ্ছে। চোখের ইশারায় এটাই বলছে অহনা যেন তাকে বাঁচায়। অহনা বুঝতে পারছে তার বোনের মনের অবস্থা, কিন্তু কিছুই করার নেই। মেহমান আসতেই অহনার বাবা জাফর সিকদার অহনাকে ডেকে বলেছিলেন অনুকে শাড়ি পরিয়ে রেডি করে আনতে। অহনার বুঝতে বাকি নেই কি হতে চলছে। অহনার ভেতরটা কেঁপে উঠেছিল তখন। অনুর পড়াশোনা কি এখানেই থেমে যাবে? যেটার ভয় পেয়েছিল সেটাই কি হতে চলছে তাহলে? অহনা ভয়ে ভয়ে তার বাবাকে বলেছিল, অনু পড়াশোনা করতে চাই আব্বু, এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নিও না। অহনার ভালো কথাতেও জাফর শিকদার ধমক দিয়ে উঠেছেন। বাবার ধমকে কেঁপে উঠেছে অহনা। তুমি আজকাল আমার মুখের উপরে কথা বলতে শিখে গেছো। এসব কি তোমার ভাইয়ের ট্রেনিংয়ে? না মানে আব্বু, অনু তো কিছুদিন আগে পরীক্ষা দিল, ওকে একটু সময় দাও। নিজেদের পছন্দে বিয়ে করে পরিবারের সম্মান ডুবাবে এমন শিক্ষা আমি তোমাদের দেইনি অহনা। ছেলে ভালো, দেখতেও সুন্দর, আমার বন্ধুর ছেলে। সে বিয়ে করতে আপত্তি কোথায়? তুমি কি জানো না অনুর জন্য সেই ছোটবেলা থেকেই রাহিতকে আমি পছন্দ করে রেখেছি। আব্বু আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমার জন্য আমি পাত্র ঠিক করে রেখেছি। অনু চঞ্চল, ওর বিয়েটা আমি আগেই দিতে চাই। অনুর বিয়ে হয়ে গেলে তুমিও এখানে বেশি দিন থাকবে না। শ্বশুরবাড়িতে কিভাবে মানিয়ে গুছিয়ে নিবে তার প্রস্তুতি নাও। তোমার গুণধর ভাইকে বলে দিও বাড়িতে ফিরে তাকে ব্যবসা সামলাতে হবে, এই প্রস্তুতি নিয়ে যেন আসে। বাবার মুখে নিজের বিয়ের কথা শুনে অহনা কয়েক পা পিছিয়ে যায়। কোনো এক অজানা কারণে খুব কষ্ট হচ্ছে অহনার। অহনার এবার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। তার বাবাকে বলতে ইচ্ছে করছে নিজের সম্মান, বাড়ির সম্মান এসব বলে কি তাদের দুই বোনকে বাবা বলির পাঠা বানাবেন? তিনি কি কোনোদিনও তাদের কোনো পছন্দ অপছন্দর দাম দেবেন না? মনের কথা মনেই রয়ে গেল অহনার। বাবার মুখে মুখে তর্ক করার সাহস নেই তার। অহনা মনে মনে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক অনুর বিয়েটা আটকাবে, অনুর স্বপ্ন পূরণ করবে। তাড়াতাড়ি করে রুমে গিয়ে তার মামাকে ফোন দিয়েছে, সাথে অর্ণবকেও মেসেজ করে বলে দিয়েছে অর্ণব আসলে সব ঠিক হয়ে যাবে। জানে অহনা, অনু আর অহনা তাদের বাবা চাচাকে ভয় পায়। মুখের ওপর কথা বলার সাহস নেই। তবে অর্ণব পুরোপুরি উল্টো, মুখের ওপর সব কথা বলে দেয়। একমাত্র ভাইয়ের ছেলে হলেও জাফর শিকদার খুব একটা পছন্দ করেন না অর্ণবকে। বাড়ির একমাত্র ছেলে সে,
তাদের পারিবারিক ব্যবসা সামলাবে তা না করে নিজের মর্জি মাফিক চলছে। এখানেই তার বাবা চাচার সমস্যা। তবে অর্ণব কখনোই এসব তেমন পাত্তা দেয়নি। ভেবেছিল বাড়িতে এসে অনুর যাওয়ার সব ব্যবস্থা করবে, সবাইকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবে। অর্ণবের কথা শুনে অনু আর অহনাও সাহস পেয়েছিল। অহনা নিজেও বুঝতে পারছে না হুট করে তার বাবা এমন সিদ্ধান্ত নিলেন কেন। জাফর শিকদারের ছোটবেলার বন্ধু আলী আহমদ, ওনার একমাত্র ছেলে রাহিদের জন্যই অনুকে দেখতে আসা। অনু জানত তার কারোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, ছোটবেলা থেকেই শুনে এসেছে কথাটা। তবে ছেলেটা যে রাহিদ এটা জানতো না। রাহিদ ছেলেটা খুব সুন্দর, ভালো চাকরি করে, এই বিয়েতে আপত্তি নেই কারোর। অনুর আর কি, সবাই যখন রাজি তার আর না করার উপায় নেই। বড় হিসেবে যদিও বিয়েটা আগে অহনারই হওয়ার কথা ছিল, তবে রাহিদের পরিবারের মানুষেরা চাইছে অনু আর রাহিদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে। তাই তো আজকে জাফর শিকদারের অনুমতি পেয়ে সপরিবারে চলে এসেছেন অনুকে দেখতে। অনু ঠিক মুখোমুখি রাহিদ বসে আছে। রাহিদ অনুর দিকে তাকিয়েছিল। অনু চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে অনু চোখ নামিয়ে নিয়েছে। রাহিদের আব্বু আম্মু দুজনেই জাফর শিকদারের উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই রাজি থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মেয়েকে আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে চাই। বিয়ের কথা শুনে অনুর মনটা খারাপ হয়ে গেছে। সাথে সাথে আশেপাশে চোখ বুলিয়ে তার বোনকে খুঁজে চলছে, কিন্তু কোথাও পেল না। অনু তাকিয়ে আছে তার আম্মুর দিকে। মেয়ে চোখের ভাষা বুঝতে পারছেন রুমি বেগম, কিন্তু অনুর বাবার মুখের ওপরে কথা বলার সাহস তার নেই। অনুর আম্মু, চাচা, চাচি সবাই উপস্থিত ছিলেন রুমে। তাদের কারোর সাথে কোনো কথা বলেনি জাফর শিকদার। বিয়ে ঠিক ছিল এটা সবাই জানেন, তবে আশা করেছিলেন এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত জানাবেন সবাইকে। নিজের সিদ্ধান্ত জানানোর আগে কারোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই সাব্বিরের আম্মু, আব্বু আর বাড়ির অন্যরা সবাই মিলে চলে এসেছে। সবাইকে অবাক করে দিয়ে জাফর শিকদার ওনার বড় মেয়েকেও আসতে বললেন। নিজের দুই পাশে দুই মেয়েকে বসতে বললেন। অনু আর অহনা বাধ্য মেয়ের মতো গিয়ে বাবার পাশে বসে। জাফর শিকদার নিজের সিদ্ধান্ত জানালেন। অবাক হলেন বাড়ির সবাই। কারোর সাথেই কোনো কথা বললেন না তিনি। ছেলে হিসেবে রাহিদ ভালো, ওর সাথে আমার ছোট মেয়ের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা, অহনার জন্য আমি সাব্বিরকে পছন্দ করেছি। মেয়েরা আমার কথার অমত করবে না, এই বিশ্বাস আমার আছে। অহনা আর অনু দুজনে অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারপর একজন অন্যজনের দিকে তাকায়। সাব্বিরের সাথে অহনার বিয়ের খবরে অনু খুবই খুশি হয়েছে। এদিকে অহনার মনে হচ্ছে স্বপ্ন দেখছে। বাবার মুখে কি শুনল, বিশ্বাস করতেই পারছে না। সাব্বিরকে সেই ছোট্টবেলা থেকে পছন্দ করে অহনা। এভাবে যে বিয়ে ঠিক হবে বুঝতেই পারেনি। নিজের বিয়ের খবরে ভালো লাগছে ঠিকই, কিন্তু অনুর বিয়ের খবরে খুবই চিন্তা হচ্ছে অহনার। অহনা বড়, তার বিয়ের ব্যাপারটাতে কারোরই কোনো সমস্যা নেই। পাত্র যেখানে তাদের সবার পছন্দের, কিন্তু এত তাড়াতাড়ি অনুর বিয়ে মেনে নিতে পারছে না কেউই। সবাই মিলে কথা বলে ঠিক করে পরের মাসের শুরুর দিকে অনু আর রাহিদের বিয়ে। তারপরই বিয়ে হবে সাব্বির আর অহনার। বাড়ির কেউই বুঝতে পারল না অনুর বিয়ে দিতে এত তাড়াহুড়ো করছেন কেন জাফর শিকদার। কারোরই এই বিষয়টি ভালো লাগেনি। ভালো না লাগলেও বলার সাহস নেই, তাই সবাই চুপচাপ দেখে যাচ্ছে সবকিছু। ছেলেটা সুদর্শন বলতে হবে, তবে অনুর আপাতত বিয়ে করার চিন্তা নেই। মনে মনে আল্লাহকে ডাকছে, দরজার দিকে তাকিয়ে বারবার দেখছে যদি এখন তার মামা বা অর্ণব ভাইয়া এসে বাঁচিয়ে নিত। রাহিদরা সবাই চলে গেছে অনেক আগেই। এর মধ্যে একবারও অনু ঘরের বাইরে যায়নি, কেউ আসেওনি দেখতে। অনু তো মনে মনে কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে অথচ কেউ খাবার খেতেও ডাকলো না। অনু বিছানায় বসেছিল, তখনই অহনা রুমে ঢুকে। অহনাকে দেখে অনু বিছানা থেকে উঠে গিয়ে বোনকে জড়িয়ে ধরে, তারপর বলে, অভিনন্দন আপুই। রাখ তোর অভিনন্দন, আমি এদিকে তোর জন্য চিন্তা করে মরছি। কেন? দুই বোনের একসাথে বিয়ে হবে, একসাথে বউ সাজবো, এটা ভেবেই তো আমি মহা খুশি। এই অনু মেয়েটা জীবনেও কোনো কিছুতে সিরিয়াস হবে না। যাই হয়ে যাক, হেসে মজা করে উড়িয়ে দেবে। এই যে এখন কিভাবে হাসি তামাশা করছে, কিন্তু এই বিয়েটা মেনে নেয়নি অনু, এটা অহনা ভালো করেই জানে। অহনা অনুর মাথায় গাঁটটা মেরে বলে, বয়স কত রে তোর, বিয়ে করবি বলে লাফাচ্ছিস? তাহলে কি করব? পালিয়ে যাব? আব্বু আসতে রাখবেন আমায়? এই বিয়ে কোনোভাবেই হবে না অনু। অর্ণব ভাইয়া আসছে, যেভাবে হোক বিয়েটা আটকে দিবে, দরকার পড়লে পালাতেই হবে। আব্বু ওদের কথা দিয়েছেন আপুই, তোমরা কিছু করলে আমার রাগ আব্বু তোমাদের উপর ঝাড়বেন। তোর জন্য এটুকু সহ্য করে নেব আমরা।
তুই কি কোনোভাবে এই বিয়েটা করতে চাইছিস? তাছাড়া কি উপায় আছে? অনু আর অহনা কথা বলছিল, এর মধ্যে অনুর চাচি রুমে ঢুকলেন, অর্ণবের আসার খবর দেন। অর্ণব এসেছে শুনে অনু লাফিয়ে উঠেছে, বারবার বলছে ভাইয়া আমার জন্য এটা এনেছে ওটা এনেছে। অহনাকে কিছুই দেবে না, সব অনুর। অহনা হাসছে বোনের পাগলামি দেখে। কে বলবে এই মেয়ে একটু আগেও মন খারাপ করে বসেছিল। অর্ণবকে দেখেই অনু আর অহনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। এতদিন পরে বোনদেরকে দেখে অর্ণবও খুব খুশি হয়েছে। বাড়ির সবাই উপস্থিত ছিল। এতদিন পর অর্ণব আসায় বাড়ির সবাই খুশি। সবার জন্যই গিফট এনেছে, বোনদের জন্য কত কিছু নিয়ে এসেছে। এত মেকআপ জামা কাপড় দেখে অনুতেও মহা খুশি। নাচতে নাচতে সবকিছু নিয়ে নিজের রুমে গেছে। অর্ণব অনুর জন্য একটা দামি ফোন এনেছে। এটা দেখে জাফর শিকদার আর তার ভাই আবার কত কিছুই বলেছেন। ফোন কেন দিয়েছে, নিজে যেমন বোনদেরও তেমন বানাতে চাইছে অর্ণব। এই হলো তাদের দুই ভাইয়ের কথা। আসার পর থেকে বেশ কয়েকবার শুনে নিয়েছে তাকে ব্যবসা সামলানোর দায়িত্ব নিতে হবে। অর্ণব তেমন পাত্তা দেয়নি কথাগুলো। আজকে এতটা জার্নি করেছে, ভালো লাগছে না। অনু আর অহনাকে বলেছে কালকে তাদের নিয়ে ঘুরতে যাবে, রেডি থাকতে। অহনা দেখতে পারছে তার বাবা আর চাচা দুইজনই অর্ণবের ওপরে রেগে আছেন, তাদের কথা গুরুত্ব দেয়নি বলে। অনু সবসময় গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, তোমাদের সিদ্ধান্ত কেন আমাদের তিন ভাই বোনের ওপর চাপিয়ে দেবে? আফসোস, বলতে পারে না কিছুই। কিন্তু অনুর জীবন কোনোভাবেই নষ্ট হতে দেবে না অহনা। অর্ণব অহনাকে ইশারা করে রুমে আসতে বলেছে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। অনুর মাথা থেকে কানাডা যাওয়ার ভূতও চলে গেছে। রাহিদকে সে মেনে নিয়েছে। এই 1 মাসে রাহিদের সাথে দেখা হয়েছে অনেকবার। কথাবার্তা চলচলনে রাহিদকে অনুর খারাপ লাগেনি। বুঝতে পেরেছে ভালো করেই বাবা তার বিয়ের জন্য খারাপ ছেলে বেছে নেননি। রাহিদকে অনু বলেছিল সে পড়াশোনা করতে চায়, বাইরের দেশগুলো ঘুরে দেখতে চায়, মুক্ত পাখির মতো ডানা মেলে উড়তে চায় তার নিজের আকাশে। রাহিদ আশ্বস্ত করেছে অনুকে তার সব চাওয়া এক এক করে সত্যি করবে সে। পড়াশোনা করার সুযোগ দেবে অনুকে। রাহিদের এত সুন্দর ব্যবহারে মুগ্ধ অনু। অনুর আজকে গায়ে হলুদ, পুরো শিকদার বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। হলুদ লেহেঙ্গা আর ফুলের গহনাতে অনুকে সূর্য মুখে ফুলের মতোই সুন্দর লাগছে। অনু যেহেতু বিয়েটা করতে চাইছে, অর্ণব আর অহনাও মেনে নিয়েছে সবটা। পড়াশোনা না হয় বিয়ের পরেই করবে। অহনা বসে আছে অনুর পাশে। অর্ণব দাঁড়িয়ে অন্য কাজিনদের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। ফোনে নোটিফিকেশন আসতেই ফোনটা তুলে চোখের সামনে ধরে অর্ণব। মুখের ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে মুহূর্তেই। ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। অর্ণবের রাগী চেহারা দেখে সবাই জিজ্ঞেস করছে কি করেছে, কিন্তু কিছুই বলেনি অর্ণব। জায়গা ছেড়ে চলে গেছে সাথে সাথেই। অনু তাকিয়ে আছে ভাইয়ের যাওয়ার দিকে। হাসি মাখা মুখটাতে চিন্তারা ভিড় করেছে অনুর। কি হলো অর্ণবের হুট করে? বাড়ি দূরত্ব বেশি না হওয়ায় বরকনের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে একসাথেই। রাহিদ আর অনু বসে আছে পাশাপাশি। বিয়ের কথা শুনে অনুর কেমন মন খারাপ হয়েছিল, তবে রাহিদ যখন বলল অনুর সব ইচ্ছা সত্যি করবে, তাকে পড়াশোনা করতে দেবে, তখন মন খারাপগুলো চলে গেছে। রাহিদকে অনু যতটা ভালো ভেবেছিল, রাহিদ তার থেকেও বেশি ভালো, এটাই ভাবছে মনে মনে। চারদিকে বিয়েবাড়ি আমেজ, গান বাজনা চলছে। সবাই মিলে হাসি ঠাট্টা করতে ব্যস্ত। রাহিদের ফোন আসলে সে উঠে অন্যদিকে চলে যায় কথা বলতে। অনু তাকিয়ে দেখলো একবার। অনেকক্ষণ ধরে এক জায়গাতে বসে আছে অনু, ভালো লাগছে না আর। স্টেজের সামনের দিকে লোকজন বেশি, পিছনের দিকে গেলেই অনুর রুম। ভাবলো নিজের রুমে যাবে। হেঁটে কিছুটা সামনে আসতেই অনুর কানে আসে কিছুটা কথা। সামনের দৃশ্যটা চোখে পড়তেই অনু পিছিয়ে যায় কয়েক পা। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না অনু। অনুর বয়সী একটা মেয়ে যে অঝরে কান্না করে যাচ্ছে তার হবু বরকে জড়িয়ে ধরে। অনুর মনে একটাই প্রশ্ন জাগছে, এই মেয়েটার সাথে রাহিদের সম্পর্ক কি? পরক্ষণে আবার মনে হলো সে ভুল ভাবছে। জিজ্ঞেস করে দেখবে কি? অনু কিছুটা এগিয়ে গেলে কান্নারত কণ্ঠস্বর শুনতে পায় মেয়েটার। বারবার বলছে রাহিদ যেন এই বিয়েটা না করে, সে রাহিদের সন্তানের মা হতে চলছে। রাহিদ আবার আশ্বাস দিচ্ছে বিয়েটা করবে ঠিকই, কিন্তু সে মেয়েটাকেই ভালোবাসে।
অনুর পাজরা থেমে গেছে। এমন কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মানুষটার দিকে। এত সময় ধরে কত কল্পনা জল্পনা করেছে এই মানুষটাকে নিয়ে। এখন নিজের ওপরই নিজের রাগ হচ্ছে অনুর। কেন 2 দিনের পরিচয়ে বিশ্বাস করতে গেল রাহিদকে? গলায় হাতে থাকা ফুলের গহনাগুলো ছিঁড়ে ফেলেছে মাটিতে। অতিরিক্ত রাগে রাহিদের গালে চড় বসাতে ইচ্ছে করছে অনুর। মনের আশা রাখবে কেন, এই ভেবে এগিয়ে যাচ্ছিল রাহিদের দিকে। হাত টান পড়ে, তখনই অর্ণব এসে বোনকে নিয়ে যায় সাথে করে। অহনা আর অর্ণব অনুকে বারবার বোঝাচ্ছে এখন কোনো ঝামেলা না করতে, কিন্তু রাহিদের প্রতি রাগ বিন্দু পরিমাণও কমেনি অনুর। রাহিদ ছেলেটাকে ভালো ভেবেছিল, এত চরিত্রহীন হবে ধারণাতেও ছিল না অনুর। অর্ণবের আগে থেকেই সন্দেহ ছিল রাহিদকে চেনে সে, তাই বন্ধুদের দিয়ে খোঁজ নিচ্ছিল রাহিদ কেমন। এই বিষয়ে হয়তো এখন পরিবর্তন হয়েছে, এটাই ভাবছিল অর্ণব। তবে কিছুক্ষণ আগে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রাহিদের ছবি দেখে মাথায় রাগ উঠে গিয়েছিল। কেমন ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় সারাক্ষণ। সাথে সাথে জাফর শিকদারকে দেখিয়েছিল ছবিগুলো, কিন্তু বিশ্বাস করেননি তিনি। রাহিদ নাকি ভালো ছেলে, অর্ণবকে তার মতো হওয়ার উপদেশ দিলেন। তাই তো ইচ্ছে করে অর্ণবের প্রেমিকাকে নিয়ে আসলো এখানে। অর্ণব তার চাচাকে বলেছিল অনুর কানাডা যাওয়ার ব্যাপারে। তিনি বলেছিলেন বিয়েটা আগে হয়ে যাক, পরে সব দেখা যাবে। তবে অর্ণব জানে বিয়ে হয়ে গেলে এসব কথা আর মনেই রাখবে না। তাই ঠিক করেছে আজকেই অনুকে এখান থেকে বের করবে। আর যাই হোক, রাহিদের সাথে বিয়েটা আটকাবে। অনুও আর করতে চায় না বিয়েটা। যেভাবেই হোক এই ছেলের থেকে বাঁচাতে হবে নিজেকে। তাই শুনেছে ভাইয়ের কথা। পড়াশোনা তো বাহানা মাত্র। অনু আপাতত এই বিয়েটা আটকাতে চাইছে। বাড়ির সামনের গেট দিয়ে বাইরে যেতে চাইছিল, কিন্তু নিজের বাবা চাচাকে দেখে লুকিয়ে পড়েছে 3 জনই। জাফর শিকদারের মনে হলো তারা 2 ভাই ছাড়াও এখানে অন্য কেউ আছে। সেদিকেই যাচ্ছিলেন, তবে কেউ একজন এসে ডাক দিয়ে নিয়ে যায় ওনাকে। জাফর শিকদার আর ওনার ভাই জায়গা ছাড়তেই বেরিয়ে এসেছে 3 জন মিলে। আগে থেকেই অনুর মা অপেক্ষা করছিলেন তাদের জন্য। অর্ণব সবকিছু বলে দিয়েছে অনুকে। প্রথমে রেহানদের বাসাতে উঠবে, তারপর হস্টেলে। রেহান অনুকে নেয়ার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবে। নাম্বারও দিয়ে দিয়েছে, খুঁজে পেতে সমস্যা হলে যেন ফোন করে নেয়। অহনা অনুর জামা কাপড় গুছিয়ে দিয়েছে, সবকিছু গাড়িতে তোলা হয়ে গেছে। অর্ণব বারবার তাড়া দিচ্ছে অনুকে গাড়িতে ওঠার জন্য। অনুর খুব কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে যেতে। ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। অর্ণব আর অহনাও কম কষ্ট হচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি এখান থেকে না গেলে পরে ঝামেলা পড়তে হবে। অর্ণব তাড়াহুড়ো করে অনুকে গাড়িতে তুলে দিয়েছিল। তখনই সামনে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ছেলে মেয়েদের এখানে দেখে জিহাদ শিকদার বুঝতে বাকি নেই এরা সবাই মিলে বড়সড় ঝামেলা পাকাতে চাইছে। কিন্তু অনুকে সবাই মিলে কোথায় পাঠাচ্ছে বুঝতে পারছেন না তিনি। অর্ণব বারবার অনুর মামাকে বলছে, সাদিক মামা, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, দেরি করলে হবে না। আমি সব ঠিক করে রেখেছি। আপনার দায়িত্ব অনুকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া। সবই তো বুঝেছি অর্ণব, তোমার হিটলার বাপ দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পারছো না? মুখের রিয়েকশন মনে হচ্ছে আমাদের সবাইকে কাঁচা গিলে খাবেন। আমি আছি তো, আমি এই দিকটা সব সামলে নেব, আপনি যান। এদিকে চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু আর অহনার ভয়ে যান বেরিয়ে যাচ্ছে। অনু তো কাঁপতে শুরু করে দিয়েছে অলরেডি। অনুর চাচা যে অনুর আব্বুকে কতটা মানেন এটা তারা সবাই জানে। অর্ণব অনুকে ধমক দিয়ে উঠেছে, গাড়িতে উঠছিস না কেন পাগল? এই বাড়িতে পচে মরার থেকে অন্য কোথাও গিয়ে নিজেকে বাঁচিয়ে নে। ওই রাহিদের সাথে বিয়ে করে নিজের সুন্দর জীবন নষ্ট করতে চাইছিস নাকি? অনু কদ কদ মুখ করে অর্ণবকে বলল, আমি যাব না ভাইয়া, কোনোভাবে শুধু বিয়েটা আটকে দিলেই হবে। এত কিছু করে এখন যাবি না বলছিস? আগে নিজের কেরিয়ারের কথা ভাব অনু। এদিকটা আমি দেখে নিচ্ছি। আমি মরে গেলেও ওই ছেলের সাথে বিয়ে করে তোর জীবনটাকে নষ্ট হতে দেব না। অনু যাবে কি যাবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। অনুকে এভাবে বলে কাজ হবে না বুঝতে পেরে অর্ণব নিজেই ঠেলে গাড়িতে তুলে দিচ্ছিল। জিহাদ শিকদার ধমক দিয়ে উঠেছেন অর্ণবকে। অনুর হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছেন। অর্ণবের রাগ হচ্ছে খুব। তার চাচার তুলনায় বাবা অনেকটাই শান্ত। হুট করে যে এভাবে রেগে যাবে বুঝতেই পারেনি অর্ণব। অর্ণব রেগে মেগে তার বাবাকে বলে, তোমরা 2 ভাই মিলে কি আমাদের মেরে ফেলতে চাইছো আব্বু? চুপ করো অর্ণব, নিজের বোনদের খারাপ পথে নিয়ে যাচ্ছ।
ভাই হয়ে এটা করতে তোমার লজ্জা করছে না? অনু পড়তে চায়, তোমরা ওকে সেই সুযোগটা দিচ্ছ না কেন? তোমাদের কি টাকা পয়সা জমি জমা কম আছে? আমরাই যদি না থাকি তাহলে এত কিছু দিয়ে তোমরা দুই ভাই কি করবে? আর দেশে কি ছেলের অভাব পড়েছিল ওই চরিত্রহীন ছেলেটার সাথে অনুর বিয়ে দিতে হবে?